আমার নাম রিনা। প্রতি রাতেই আমার স্বামী রোহান আমার সাথে নিজের ইচ্ছে মতো চাহিদা মেটাতো, আর আমি সেটাকেই ওর ভালোবাসা বলে ধরে নিতাম। কিন্তু একদিন আমি বুঝতে পারলাম, আমি ঘুমিয়ে পড়ার পর ও গভীর রাত পর্যন্ত ফোনে কারোর সঙ্গে কথা বলে। আমি কিছুতেই বুঝতে পারতাম না যে আমাকে এত আদর করার পরেও সে লুকিয়ে কার সাথে কথা বলতে পারে। শুধু তাই নয়, একদিন রাতে তো আমার স্বামী নিজের সব সীমা অতিক্রম করে ফেলেছিল। সেদিন মাঝরাতে আমাদের বাড়ির ছাদ থেকে একটা অন্যরকম শব্দ শুনতে পেয়ে আমি সেখানে যাই। আমি যখন নিঃশব্দে ছাদে পৌঁছলাম, তখন আমার স্বামীর সেই নোংরা দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। তাদের দুজনকে ওই অবস্থায় দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমার স্বামী তার প্রেমিকাকে আমাদের বাড়ির ছাদে নিয়ে এসে তার সঙ্গে অন্তরঙ্গ হয়েছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে সেই সব কিছু দেখেছিলাম। আমি যা দেখেছিলাম তা কি সত্যিই ছিল, নাকি আমার মনের কোনো ভুল ধারণা? কারণ চোখে দেখা জিনিস তো আর মিথ্যে হতে পারে না। আমার জীবনে সেই ঘটনাটি শুনলে আপনাদেরও পায়ের তলার মাটি সরে যাবে যে আমি কিভাবে একটা সন্দেহের বশে নিজের সংসারটাকে নিজেই ধ্বংসের পথে ঠেলে দিয়েছিলাম। বিয়ে হয়ে যখন আমি শ্বশুরবাড়িতে আসি, তখন প্রথম দিনেই আমার স্বামীর বন্ধুবান্ধবীরা আমাদের বিয়েতে উপস্থিত ছিল। সেদিন স্নেহা নামের একটি মেয়ে আমার কাছে এসে বলল, বৌদি, তোমার স্বামীর সাথে একটু কথা বলতে পারি? আমি মুচকি হেসে সম্মতি জানালাম। আমার অনুমতি পাওয়া মাত্রই স্নেহা আমার স্বামীর হাত ধরে তাকে আমার থেকে কিছুটা দূরে নিয়ে গেল এবং তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে লাগলো। তারা দুজনে হেসে হেসে কথা বলছিল, এমনকি আমার চোখের সামনেই তারা একে অপরের গায়ে হাত দিয়ে কথা বলছিল, যা দেখে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। সেদিন ফুলশয্যার রাতে আমি যখন স্বামীর অপেক্ষায় বসেছিলাম, তখন আমার মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আমার স্বামীর সাথে স্নেহার কোনো সম্পর্ক নেই তো। তাই সেদিন রাতে আমার স্বামী যখন আমার কাছে এলো, তখন আমি তাকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম যে স্নেহার সঙ্গে তার সম্পর্কটা ঠিক কী। আমার স্বামী তখন হেসে বলেছিল, আরে স্নেহা তো আমার ছোটবেলার বন্ধু, আমরা দুজনে একসাথে পড়াশোনা করেছি এবং এখন একই অফিসে চাকরি করি। আমি আর নিজেকে সামলাতে না পেরে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, তোমার সাথে স্নেহার ভালোবাসার কোনো সম্পর্ক নেই তো? আমার কথা শুনে সে বেশ অবাক হয়ে বলল, রিনা, তুমি এটা কী ধরনের কথা বলছো? আমার যদি স্নেহার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক থাকতো, তাহলে তো আমি তাকেই বিয়ে করতাম, তোমাকে কেন বিয়ে করতে যাব? ওর সাথে আমার তেমন কিছুই নেই, তাই তুমি এইসব নিয়ে একদম ভেবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তারপর সেই রাতে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসলো এবং আমিও তাকে মন থেকে ভালোবাসলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম এবং পেশায় একজন চিত্রশিল্পী। আমাদের বিয়েটা দেখে শুনেই হয়েছিল। বিয়ের প্রথম রাতে আমার স্বামী যখন আমাকে অনেক ভালোবাসা ও আদর দিল, তখন আমি আমার মাথা থেকে তার সেই ছোটবেলার বান্ধবী স্নেহার কথা প্রায় মুছেই ফেলেছিলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে দেখি আমার স্বামী আমার পাশে নেই। অর্ধেক রাতে তাকে পাশে না দেখতে পেয়ে আমি তো অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কারণ সেদিন শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন ছিল। আমি ওই বাড়িতে নতুন, তার উপর মাঝরাতে স্বামীকে আমার পাশে বা পুরো ঘরে কোথাও না দেখতে পেয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমার মনে হলো আমাদের ঘরের বাইরের বারান্দা থেকে যেন আমার স্বামীর গলার আওয়াজ আসছে। আমি বিছানা থেকে উঠে যখন আস্তে করে বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, তখন আমার স্বামীর সব কথা স্পষ্ট শুনতে পেলাম। তখন ঘড়িতে রাত 2টো ছিল। ওই সময় আমার স্বামী তার সেই প্রিয় বান্ধবী স্নেহার সঙ্গে কথা বলছিল। নিজের কানে সব কিছু শোনার পরে আমার ভীষণ রাগ হয়েছিল এবং মনে গভীর সন্দেহ জন্মেছিল যে আমার স্বামী কেন মাঝরাতে তার বান্ধবীর সঙ্গে লুকিয়ে ফোনে কথা বলছে। এটা জানার পর আমার শরীর রাগে জ্বলে যাচ্ছিল, আর এমন পরিস্থিতিতে যে কোনো মেয়েরই সন্দেহ হওয়াটা স্বাভাবিক। পরের দিন সকালবেলা আমি ও আমার স্বামী যখন নাস্তা খেতে বসলাম, তখন আমি তাকে রাতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম যে সে অর্ধেক রাতে ফোনে কার সঙ্গে কথা বলছিল। সে খুব স্বাভাবিকভাবেই বলল, রাতে তুমি ঘুমাওনি? আমি তো ভাবছিলাম তুমি ঘুমিয়ে পড়েছ। তারপর সে জানালো যে রাতের বেলা সে নাকি অফিসের কিছু কাজের ব্যাপারে স্নেহার সঙ্গে ফোনে কথা বলছিল। জানি না কেন আমার স্বামীর মুখে স্নেহার নাম শুনলেই আমার মাথায় কেমন যেন একটা যন্ত্রণা শুরু হতো এবং সেদিন থেকেই আমার স্বামীর উপর সন্দেহ হতে শুরু করে। এদিকে আমার শাশুড়ি তার ছেলেকে বলতেন, এখন তোর বিয়ে হয়েছে, তাই সারা রাত জেগে অফিসে কাজ করার কোনো দরকার নেই। অফিস থেকে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবি, কারণ তোকে ছাড়া বৌমা নিজেকে একা মনে করবে। আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন। আমার শ্বশুরমশাই অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। তারপর সেদিন সন্ধ্যায় যখন আমার স্বামীর গাড়ির শব্দ পেলাম, তখন আমি অনেক খুশি হয়ে ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কিন্তু যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। আমার স্বামী ওই স্নেহার সাথে নোংরামি করতে ব্যস্ত ছিল। এমনকি ওই স্নেহা আমার স্বামীর হাত ধরে তাকে গাড়ির ভিতরে টেনে নিয়ে গেল
এবং গাড়ির ভিতরেই তারা অন্তরঙ্গ হলো, এটা আমার ধারণা ছিল। সেদিন ওই সব কিছু দেখার পরে আমার মাথায় যন্ত্রণা শুরু হয় এবং সেদিন আমার আর কিছু বুঝতে বাকি ছিল না যে আমার স্বামী আমাকে ঠকাচ্ছে। কিন্তু গল্পের শেষে আপনারাও বুঝতে পারবেন যে আমার স্বামী আমাকে কখনোই ঠকায়নি। তাহলে আমি যেগুলো নিজের চোখে দেখেছিলাম সেগুলো কি ছিল? সেদিন থেকে পর আমার কিন্তু স্বামীর উপর অনেক বেশি সন্দেহ শুরু হয় এবং আমি তাকে মাঝে মধ্যে ফোন করে এটা জানার চেষ্টা করতাম যে সে কোথায় আছে আর কার সঙ্গে আছে। সেদিন আমি যখন তাকে ফোন করি তখন অনেক বেশি কোলাহলের আওয়াজ পাচ্ছিলাম, যা আমার সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছিল। তাই আমি সেদিন বাড়ি থেকে আমার শাশুড়িকে এটা বলে বেরিয়েছিলাম যে আমি একটু বাজারে যাচ্ছি, কিন্তু আসলে আমি সেদিন আমার স্বামীকেই খুঁজতে বেরিয়েছিলাম। আমার স্বামীর অফিসের আগেই দেখি যে সে স্নেহার ঘাড়ে হাত দিয়ে তাকে নিজের গাড়িতে বসিয়ে একটা হোটেলে নিয়ে গেল। সেটা দেখার পরে তো আমার সহ্যের বাঁধ ভেঙে যায়, আমার মাথার যন্ত্রণা অনেক বেশি বেড়ে যায়। তারপর আমি যখন বাড়ি ফিরে আসি তখন আমার শাশুড়ি আমাকে বললেন, বৌমা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার ছেলে তো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছে। আমি তখন রেগে গিয়ে আমার স্বামীর কলার ধরে বললাম, তুমি যখন এই স্নেহাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলে? তুমি আজকে ওই স্নেহার সঙ্গে হোটেলে গিয়েছিলে আর আমি সেটা নিজের চোখে দেখেছি। আমার স্বামী তখন বলল, রিনা তুমি এসব কি বলছো? আমি অফিস থেকে সরাসরি বাড়িতে ফিরে এসেছি, আমি কেন স্নেহার সঙ্গে হোটেলে যাব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি অযথাই আমাকে সন্দেহ করছো এবং অনেক বেশি বাড়াবাড়ি করছো। তারপর আমার শাশুড়িও যখন আমাকে বোঝানোর চেষ্টা করেন তখন আমি তাদের দুজনকেই বলেছিলাম যে তুমিও তোমার মা, তোমরা দুজনে মিলে আমাকে ঠকিয়েছো। আমি আর একটা মুহূর্তই বাড়িতে থাকবো না, কারণ আমি নিজের চোখে দেখেছি তুমি ওই স্নেহাকে নিয়ে হোটেলে গিয়েছিলে। তাই আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই আর আমি এক্ষুনি বাবার বাড়ি ফিরে যাব। এই বলে আমি নিজের জামাকাপড় গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে এসেছিলাম। সেদিন আমার শাশুড়ি ও স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের কোনো কথাই বিশ্বাস করতে পারিনি। আমি ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম, কারণ আমার বিয়ে হয়েছে সবে 1 মাস। তার মধ্যেই আমি আমার স্বামীর ব্যাপারে এত বড় সত্যি কথা জানতে পেরেছিলাম যা সহ্য করার মতো ছিল না। কিন্তু আমি আমার স্বামীর ব্যাপারে যা দেখেছিলাম ও শুনেছিলাম সেগুলো কি সবটাই সত্যি ছিল নাকি আমার মনের ভুল ধারণা? তারপর সেদিন রাগের মাথায় আমি যখন বাবার বাড়ি চলে আসি তখন বাবা মাকে আমি সবকিছু সত্যি কথা বলেছিলাম যে আমার স্বামী আমাকে কিভাবে ঠকিয়েছে। কারণ আমার স্বামীর স্নেহা নামের একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে আর আমি নিজের চোখে তাদের দুজনকে একসঙ্গে একটা হোটেলে যেতে দেখেছি। তারপর আমার কথা শুনে তো আমার বাবা মা আমার কথাতেই বিশ্বাস করেছিল, কারণ যতই হোক আমি তাদের মেয়ে ছিলাম আর এটাই তো স্বাভাবিক ব্যাপার যে প্রত্যেকটা মা বাবাই তার সন্তানদের কথাই বিশ্বাস করবে। আমি সেদিন আমার বাবা মাকে বলে দিয়েছিলাম যে আমি আর কোনোদিন শ্বশুরবাড়ি ফিরে যাব না, কারণ আমি ওই ঠকবাজ লোকটার সঙ্গে আর সংসার করতে পারবো না। পরের দিন সকালবেলা লোহান আমার বাবার বাড়িতে এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমি আমার বাবা মাকে বলে দিয়েছিলাম যে আমি তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমি তার মুখটাও দেখতে চাই না। এমনকি আমার চিৎকার চেঁচামেচি দেখে আমার বাবা মাও সাহস করতে পারেনি আমার স্বামী রোহানের সঙ্গে দুটো কথা বলার। সেদিন রোহানকে আমি ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আর বলেছিলাম, তোমার সাহস কি করে হলো এত কিছু করার পরেও আমার সামনে এসে দাঁড়ানোর? তাই রোহান বাধ্য হয়ে সেখান থেকে ফিরে গিয়েছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন রাতে আমি যখন আমার ঘরের মধ্যে একটা পেন্টিং করছিলাম, ঠিক ওই সময় মনে হলো একটা ছেলে ও একটা মেয়ে যেন আমার থেকে লুকিয়ে নিচের ঘরের ভিতরে ঢুকে পড়ল। তারপর আমিও যখন চুপচাপ তাদের পেছনে গেলাম তাদের দেখার জন্য, তখন ঘরের দরজাটা খুলতেই আমার পায়ের তলার থেকে যেন মাটিটাই সরে যায়। তারপর আমি ওই দৃশ্য দেখে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। আসলে আমার ঘরের বিছানায় আমার স্বামী ও তার প্রেমিকা একসঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল আর আমি নিজের চোখে সেটা দেখে ফেলেছিলাম। সেটা দেখার পরে আমি ঘরের জিনিসপত্র ছুঁড়তে শুরু করেছিলাম। তাদের নোংরামি দেখার পরে আমার মাথার যন্ত্রণা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তারপর আমার চিৎকার শুনে যখন আমার বাবা মা পাশের ঘর থেকে ওই ঘরে আসে তখন দেখে যে আমি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছি ও আমি আমার স্বামীকে গালাগালি করছি। আমার বাবা মা তখন আমাকে জড়িয়ে ধরে সামলে নিয়ে বলল, রিনা তুমি পাগলের মতো কেন করছিস? এই ঘরে তো কেউ নেই, তুই কার উপর গালাগালি করছিস? কার উপর এত রাগ করছিস? আমি তখন কেঁদে কেঁদে আমার বাবা মাকে বললাম, তোমরা দেখতে পাচ্ছ না আমার চোখের সামনেই তো এরা দুজন কিভাবে নির্লজ্জের মতো নিজেদের চাহিদা পূরণ করছে, আর তোমরা বলছো আমি কেন চিৎকার করছি? তোমরা নিজের চোখে সবকিছু দেখতে পাচ্ছ, তারপরেও বলছো যে আমি কেন চিৎকার করছি? সেদিন অনেক কষ্টে আমার বাবা ও মা আমাকে সামলেছিল। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে আমি তো সবকিছুই দেখতে পাচ্ছিলাম, তারপরেও আমার বাবা মা কেন বলছিল যে সেখানে তো কেউ ছিল না আর ওই সব কিছু নাকি আমার মনের ভুল ধারণা ছিল। তারপর আমার বাবা মা যখন সবকিছু বুঝতে পারে তখন আমার বাবা রোহানের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিল এবং তাকে আমার ব্যাপারে সবকিছুই বলেছিল। আসলে আমি একজন মানসিক রোগী ছিলাম, আমার ব্রেনের সমস্যা ছিল এবং আমার বাবা মা বুঝতে পেরেছিল যে এই সব কিছুতে রোহানের কোনোই দোষ ছিল না, সব দোষ তো আমার ভাবনার মধ্যেই ছিল, কারণ আমি আমার স্বামীর মধ্যে আমার প্রাক্তন প্রেমিককে দেখতাম। আসলে সবকিছু জানার পরে
আমার বাবা মা ও আমার স্বামী যখন আমাকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যায়, তখন সেখানে আমার স্বামী আমার ব্যাপারে সবকিছু জানতে পারে। আমার বিয়ের 6 মাস আগেই আমার বিক্রম নামের একটা ছেলের সঙ্গে ব্রেকআপ হয়েছিল। আমি বিক্রমকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে সে আমাকে এইভাবে ঠকাবে। আমি বিক্রমকে এতটাই ভালোবেসেছিলাম যে নিজের তন মন সবকিছু তাকে দিয়েছিলাম, এবং তার যখন আমার সঙ্গে মন ভরে যায় তখন সে আমাকে ছেড়ে দিয়ে আমার একটা বান্ধবীকে বিয়ে করার কথা বলেছিল। আমি এটা সহ্য করতে পারিনি, এবং এটার প্রভাব আমার ব্রেনের ওপরে পড়েছিল, কারণ আমি বিক্রমকে মন প্রাণ থেকে অনেক ভালোবেসেছিলাম। কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আমাকে এইভাবে ঠকাবে। আর এই জিনিসটাই আমি বিয়ের পরে আমার স্বামী ও তার বান্ধবী স্নেহার মধ্যে ভাবতে শুরু করেছিলাম, যেটা আমার মানসিক অসুখ ছিল। আমার মনের ভয়টা কখনো দূর হয়নি, বরং সেটা দিন দিন বেড়েই চলেছিল। কিন্তু আমি যে বিক্রমকে ভালোবাসতাম এই কথাটা কিন্তু আমার মা জানতো, আমার বাবা এই ব্যাপারে কিন্তু কিছুই জানতো না। এবং বিক্রম যখন আমাকে ছেড়ে চলে যায়, তারপরে আমি অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। মা আমাকে অনেক কষ্টে সামলেছিল, কিন্তু আমার মা এই কথাটা বাবাকে বলেনি, কারণ আমার মা তো ভাবতেও পারেনি যে আমার মানসিক অসুখ এতটা খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়াবে। মা ভেবেছিল আমার বিয়ের পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওই ঘটনার 6 মাস পরে যখন আমার রোহানের সঙ্গে বিয়ে হয়, তখন কিন্তু রোহান ও স্নেহাকে একসঙ্গে দেখে আমার মানসিক চাপ আগের মতোই আবার ফিরে আসে। কারণ আমি তো আগের থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলাম, এবং এই ব্যাপারে আমার শাশুড়ি ও স্বামী কিন্তু কিছুই জানতো না। আমি তো ওই ঘটনার পর থেকে মানসিক দিক দিয়ে কোনোদিন সুস্থ ছিলাম না। তাই আমি আমার স্বামীর ব্যাপারে যা কিছু দেখতাম সেগুলো আমার ব্রেনের সমস্যা ছিল। আমি পুরোপুরি সন্দেহবাতিক হয়ে গিয়েছিলাম। তারপর আমার ব্যাপারে সবকিছু জানার পরেও আমার স্বামী আমাকে গ্রহণ করেছিল, এবং সেদিনের পর থেকে আমার আগের চাইতেও আরও বেশি খেয়াল রাখত, ভালোবাসত। এমনকি আমার শাশুড়িও আমাকে কোনো কাজকর্ম করতে দিত না, এবং আমার স্বামীর অনুপস্থিতিতে আমার শাশুড়ি আমাকে সব ওষুধ খাওয়াতো। আমি যে একজন মানসিক রোগী ছিলাম সেটা জানতে পেরে আমার স্বামী আমাকে শহরের সবথেকে বড় মনোচিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল। আজ ডাক্তার দেখাতে 6 মাস হয়ে গেছে। আমি আগের চাইতে অনেক সুস্থ আছি। আমার শাশুড়ি ও স্বামী আমার এতটাই সেবা যত্ন করে যে আমি নিশ্চয়ই আগের জন্মে কিছু ভালো কাজ করেছিলাম বলেই তো এই জন্মে এত ভালো স্বামী ও শাশুড়ি মা পেয়েছি। সব কিছু জানার পরে তারা কিন্তু আমাকে গ্রহণ করেছিল। মানুষের শরীরে কোনো রকম অসুবিধা হলে মানুষ তৎক্ষণাৎ কিন্তু ডাক্তার দেখায়, কিন্তু মানুষের মাথায় যখন কোনো অসুবিধা হয় তখন কিন্তু মানুষ ডাক্তার দেখানোর কথাটা খুব বেশি একটা গুরুত্ব দেয় না। কিন্তু ভেবে দেখেছেন, শরীরের অসুখের চাইতে তো মাথার অসুখটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। কারণ একটা সুস্থ সবল মানুষ বাইরে থেকে ভালো থাকলেও তার ব্রেনে যদি কোনো অসুখ থাকে তাহলে তো সে ভেতরে ভেতরে অনেক কিছুই ক্ষতি করে বসবে। যারা দুশ্চিন্তায় ভোগেন তাদের অবশ্যই কিন্তু মনোচিকিৎসক দেখানো উচিত। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। কোনো মানুষের মনে যখন দুশ্চিন্তা বা সন্দেহ ঢুকে যায়, তখন যদি তার সঠিক চিকিৎসা না হয়, তখন কিন্তু সেই দুশ্চিন্তা সেই মানুষটার ব্রেনটাকে খেয়ে বসে এবং ওই মানুষটাকে ভেতর থেকে শেষ করে দেয়। তাই এই ব্যাপারে অবশ্যই প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা করা উচিত। বিশেষ করে যারা একটু বেশি খিটখিটে স্বভাবের হয়, বা যেই মেয়েরা আমার মতোই নিজের স্বামীদের ওপরে অযথাই সন্দেহ করে, তাদের কিন্তু অবশ্যই চিকিৎসার দরকার। এখনকার যুগে তো 60% স্বামী স্ত্রীর মাঝেই কিন্তু সন্দেহবাতিকতা থাকে। বিশেষ করে যেই মেয়েরা শুধুই সারাক্ষণ নিজের স্বামীদের ওপরে সন্দেহ করে, তাদেরকে কিন্তু চিকিৎসার দরকার। কারণ সেই মেয়েরা কিন্তু ভেতরে ভেতরে অনেক দুশ্চিন্তায় ভোগে এবং তাদের মনের অসুবিধাটা কিন্তু কেউ বুঝতেই পারে না। আমি এখন আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি এবং আমি আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। ডাক্তার বলেছে আমাকে আরও 1 বছর ওষুধ খেতে হবে, তারপরে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। এখন আমি আর আমার স্বামীকে সন্দেহ করি না। কিন্তু আমার যদি ব্রেনের চিকিৎসা না হতো তাহলে আমি কিন্তু ভবিষ্যতে কিছু একটা খারাপ করে বসতাম। যাই হোক, আমার ব্যাপারে কিন্তু আমার মায়েরও কিছু দোষ ছিল। কারণ আমার মা যদি সময় থাকতে আমার বাবাকে সবকিছু বলে দিত, তাহলে বাবা হয়তো নিশ্চয়ই ওই সময় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। কিন্তু আমি তো আপনাদের প্রথমেই বললাম যে বেশিরভাগ মানুষ কিন্তু মাথার অসুখটাকে অসুখ বলে মনেই করে না, এবং এটাই তারা ভুল করে। যাই হোক, আমি এখন আমার স্বামী ও শাশুড়ির সঙ্গে অনেক ভালো আছি এবং সুস্থ আছি, এবং আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বাবা মা হতে চলেছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।